আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করছি সবাই কি সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো, তাই না? হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি গতদিন পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী এই টপিকটা থেকে আলোচনা শেষ করেছিলাম। তো আজকে আমরা নতুন আলোচনায় যাব। তবুও আমি একটু তোমাদের অনুরোধ করব, যারা গত পদ প্রকরণের ক্লাসগুলি করেছো, শেষ করেছো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে একটু দয়া করে বলবে। আমরা নতুন আলোচনা যাওয়ার আগেই আমি চাচ্ছি যে তোমাদের পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা যে নামে ডাকি না কেন, সেই টপিকটা নিয়ে যদি তোমাদের কোনো কারো জিজ্ঞাসা, কোনো কৌতূহল, কোনো কনফিউশন, তাই না, হ্যাঁ, কোনো বিষয় বলার থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে করবে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন শাহিন গুরুজি সালাম নেবেন। হ্যাঁ শিষ্য, ওয়ালাইকুম আসসালাম। আফরোজা খানম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আফরোজা। নৌসিন নাহারকে দেখতে পাচ্ছি, খায়রুল ইসলাম, শামিন আক্তার, আফরোজা জাহান বৃষ্টি। হ্যাঁ, তোমাদের সবাইকে শুভকামনা, সবার সালাম আমি নিলাম। হ্যাঁ, ভালো আছি বৃষ্টি, তাই না? শ্রাবণের বৃষ্টির দিনে ভালো আছি। লেমন, ওয়ালাইকুম আসসালাম লেমন। পার্থকুমার নন্দ, আদাব স্যার, আদাব পার্থ, শুভকামনা পার্থ তোমার জন্য। আঞ্জুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আঞ্জুম। সৌভাগ্যবতী উম্মত, সালমা রহমান, ওয়ালাইকুম আসসালাম সালমা। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে আমরা শুভকামনা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে আমরা যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি কিন্তু আলোচনায় চলে যাব। আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে কারক। আমরা আজকে আলোচনা করব কারক। লিমা, শিউলি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেললাম আমাদের আজকের কি শিরোনাম, কারক। এটি জবের পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি টপিক, ঠিক আছে। কারকটি বিশেষ করে প্রাইমারি, ব্যাংকার্স, রিক্রুটমেন্ট, নিবন্ধন সহ অন্যান্য সকল পরীক্ষায়, বিসিএসে যদিও সিলেবাসের মধ্যে কারক নেই, কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসে মাঝে মাঝে, এবং এলে কিন্তু কিছু করার থাকবে না, তাই না? বলা যাবে না যে আপনার তো সিলেবাসে নাই। তো তাহলে আমরা যেহেতু আপনাদের কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমি পেলাম না, কাজে আমি চলে যাচ্ছি কারকের আলোচনায়। তাহলে আমরা প্রথমে জানব যে কারক কি, ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ঠিক আছে? কোথায়? শব্দ বা রূপতত্ত্বে। শব্দ বা কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দ বা রূপতত্ত্বে, ঠিক আছে। কারক শব্দটির বিশ্লেষণ কি? কারক শব্দটির বিশ্লেষণ হচ্ছে ক্রি যোগ নক। কারক এই শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ক্রি যোগ নক। ক্রির পরে একটা ধাতু চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তানিয়া সুলতানা তন্নি, হ্যাঁ তন্নি আমার মেয়ে সুন্দর করে কিনা চেষ্টা করছে, গান করছে। জাস্ট একটু মাঝে মাঝে সময়টা ওর বিনোদনের মধ্যে দিয়ে কাটানোর জন্য আমরা একটু গান করাই। তোমাকে শুভকামনা, তুমি ওর গান নিশ্চয়ই দেখেছ, রবীন্দ্র সঙ্গীত একটি করেছে গতদিন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তন্নি তোমাকে। কারকের বিশ্লেষণ কি? ক্রি যোগ নক। ক্রি যোগ নক। ক্রি শব্দের অর্থ কি?
ক্রিয়া। নক শব্দের অর্থ কি? সম্পর্ক। ক্রি শব্দের অর্থ ক্রিয়া, নক শব্দের অর্থ সম্পর্ক। তাহলে কারক শব্দের অর্থ কি? ক্রিয়ার সম্পর্ক। ক্রিয়ার সম্পর্ক। আর একটু ইলাবোরেট করে যদি আমরা বলি সংজ্ঞা আকারে, তাহলে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। জি, কারকের যদি সংজ্ঞাকে আমরা লিখতে চাই, ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে, ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। তাহলে কারক শব্দটির বিশ্লেষণ ক্রি যোগ নক। ক্রি মানে ক্রিয়া, নক মানে সম্পর্ক। কারক শব্দটির অর্থ ক্রিয়ার সম্পর্ক। কারক শব্দটির অর্থ কি? ক্রিয়ার সম্পর্ক বা ক্রিয়ার সাথে সম্পর্ক। আর আমরা এটাকে একটু বর্ণনা করে সংজ্ঞা আকারে লিখছি যে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয়। 38 বা 39 বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নটা একটু দেখবেন। 38 বা 39, আমি একদম এক্সাক্ট মুখস্থ করে রাখিনি, যে একটু দেখবেন 38, 39, 40 বিসিএস এর কোনো একটা কোশ্চেনে দেখবেন যে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়। ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। মনে থাকবে? তাহলে কারক কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত, ঠিক আছে না? কারক কি সাধিত বা কি নিষ্পন্ন শব্দ? তাহলে কারক প্রত্যয় সাধিত, প্রত্যয় নিষ্পন্ন। কারক শব্দটি প্রত্যয় সাধিত বা প্রত্যয় নিষ্পন্ন। শাহাবুদ্দিন শাহিন বলেছে স্যার 40 বিসিএস এ। হ্যাঁ, থ্যাংক ইউ শাহিন। হ্যাঁ, 40 বিসিএস এই প্রশ্নটি ছিল ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়। তার উত্তর হচ্ছে কারক। ঠিক আছে? আবার বলছি, যদিও বিসিএস এর সিলেবাসে কিন্তু সরাসরি কারক নেই, তো নেই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন এলে আপনি কিন্তু মামলা করতে পারবেন না, জি দিয়ে দিতেই পারে, কাজে আমাদের পড়তে হবে। এবং বাংলাদেশের অন্যান্য সকল পরীক্ষায়, চাকরির যত পরীক্ষা আছে, কারক কিন্তু গুরুত্বপূর্ণ। জি, এখন আমরা দেখব কারক কয় প্রকার। কারক প্রধানত 4 প্রকার। কারক প্রধানত 4 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক এবং সম্পাদন কারক। প্রধানত কিন্তু 4 প্রকার। প্রধানত কারক প্রধানত 4 প্রকার: কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ। কারক প্রধানত 4 প্রকার। আর যদি বলে কয় প্রকার, তাহলে 6 প্রকার। মনে থাকবে কারক কয় প্রকার বা কারক মোট কয় প্রকার, তাহলে বলতে হবে 6 প্রকার। আর প্রধানত বা মূলত, প্রধানত বা মূলত কয় প্রকার, তাহলে বলবেন 4 প্রকার। পরিষ্কার? মূলতগুলো কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক। আর এর বাইরে 2টি কারক আছে, অপাদান কারক আর সম্পাদন কারক। অপাদান কারক আসলে প্রধান কারক না, অপ্রধান কারক। মানে কি? মানে অধিকরণ কারকের অংশ। অপাদান কারকটি আসলে আলাদা কারক নয়, আমরা যদিও আলাদা কারক বলেই নির্ণয় করছি, কিন্তু অপাদান কারকটি মূলত বা প্রকৃতপক্ষে অধিকরণ কারকেরই একটা কি ভাগ বা শাখা বংশ। আর সম্প্রদান কারক আধুনিক ভাষাবিদদের মতো কোনো কারক না। এবং আপনাদের একটু জানিয়ে রাখি, একদম লেটেস্ট যে করোনা ব্যাকরণ 2021-22 সেশনের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ, সেখানে সম্প্রদান কারক নাই। সৌমিত্র শেখর স্যার সম্প্রদান কারক স্বীকার করেন না। তবে এসব পাতি গুরুদের আসল গুরু, যিনি প্রথম সম্প্রদান কারক অস্বীকার করেছেন, সেই ভাষাবিদের নাম কি? সম্প্রদান কারক যে নাই আমরা বলছি,
আসলে তো ছিল, তাহলে নাই, এই যে নাই, এই মতামতটি প্রথম যিনি দিয়েছেন সেই ভাষাবিদের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। জি, বুঝতে পারলেন? তাহলে বিসিএসে বা জবের পরীক্ষায় প্রশ্ন হতে পারে সম্পাদনকারক প্রথম অস্বীকার করেছেন কে? থ্যাংক ইউ তন্নি। যে সম্পাদনকারক প্রথম অস্বীকার করেছেন কে, বা কোন ভাষাবিদের মতো সম্পাদনকারক নেই বা থাকা উচিত না? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক যুগে রবীন্দ্রনাথের যারা সেলা, ঠিক আছে, ডক্টর সৌমিত্র শেখর সহ, ডক্টর শরৎজিৎ সরকার সহ অন্যান্য আরও যারা আধুনিক ভাষাবিদ, তারাও রবীন্দ্রনাথের মতটাকে মেনে নিয়েছেন যে আসলে আধুনিক যুগে সম্পাদনকারক নাই। এখন যদি কেউ প্রশ্ন করেন স্যার কেন নাই, আগে যে ছিল এখন কেন নাই, যদি কেউ কৌতূহলবশত প্রশ্ন করেন তাহলে তার উত্তরটা শুনে নেন। যে সম্পাদনের সংজ্ঞা হচ্ছে যদি কোনো কিছু শর্ত ত্যাগ করে দেওয়া হয়, যদি কোনো কিছু বা কোনো কাউকে কি শর্ত ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয়, তাহলে সেটা বলা হয় নিঃস্বার্থভাবে দেওয়া হয় সম্পাদন, তাই না? নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা সম্পাদন। তবে রবীন্দ্রনাথ সহ তার সেলারা বললেন যে আধুনিক পৃথিবীতে কোনো কিছু নিঃস্বার্থ নাই। জি, এই যে কলিযুগে হয়তো নিঃস্বার্থ দান ছিল, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কিন্তু এই যে একবিংশ শতকের এই কলিকাল, কলিযুগ, এই কলিযুগে কি নিঃস্বার্থ দান বলে কিছু নেই। সকল দানের মধ্যে কি আছে? ধান্দা বা স্বার্থপরতা আছে। বুঝতে পেরেছেন? এই যে আমাদের শিউলি লিখেছে সৎ পাত্রে কন্যা দান, আমাদের শিউলি উদাহরণ দিয়েছে আমার কমেন্টসে, সৎ পাত্রে কন্যা দান। দুনিয়ার সবচেয়ে স্বার্থপর বা ধান্দাবাজ বাক্য হচ্ছে সৎ পাত্রে কন্যা দান। বুঝতে পেরেছেন? পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর কথা, ধান্দাবাজ কথা সৎ পাত্রে কন্যা দাও। নিঃস্বার্থ কথা হলে কেমন হতো? যাকে পাও তাকে কন্যা দাও। নিঃস্বার্থ কথা কেমন হবে রে বাবা? নিঃস্বার্থ কথা, যে নিঃস্বার্থ কথা হবে এমন, যাকে পাও তাকে কন্যা দাও, তাই না? প্রতিবেশী চাচাকে বলেন চাচা আপনার মেয়েকে খুব ভালো লেগেছে, চাচা একটু নেই চাচা, নেও বাবা নিয়ে যাও, তাই না? তাই না? নিঃস্বার্থ, তা না বাবা কি করো, চাকরি করো কিনা, লেখাপড়া করো কোথায়, বাপ মা কি করে, বংশ কেমন, হ্যাঁ, তারপরে বাপের কি আছে, গাড়ি বাড়ি আছে কিনা, তাহলে এটা মহাধান্দা না? জি, কাজেই সৎপাত্রে কন্যাদান এটা সম্পাদনকারক বলা রবীন্দ্রনাথ বা অন্যান্য ভাষাবিদদের মতো যাবে না। বুঝতে পেরেছেন? আগের বইয়ে লেখা আছে জ্ঞানহীনে জ্ঞান দাও সম্পাদনকারক, জ্ঞানহীনে জ্ঞান দাও সম্পাদনকারক। এবং এই যে আমি আপনাদের জ্ঞান দিচ্ছি, আপনারা জ্ঞানহীন, আমি জ্ঞান দিচ্ছি, আমার কাছে জ্ঞান নিচ্ছেন, আমি দিচ্ছি। পরীক্ষায় যদি আসে যে জুয়েল কিবরিয়া ছাত্রদের জ্ঞান দেয় বা জ্ঞানহীনে জ্ঞান দেয়, তাহলে সম্পাদনকারক। কিন্তু আধুনিক পৃথিবীতে সম্পাদন না। কেন না ভাই? কারণ আমি তো আপনাদেরকে নিঃস্বার্থভাবে দিচ্ছি না, আমার তো স্বার্থ আছে। নাকি আমি ভোটে দাঁড়াবো তাই আপনাদেরকে আমি বিনা পয়সায় জ্ঞান দিচ্ছি না, আপনাদের জ্ঞান দিচ্ছি এর তো বিনিময় মূল্য নিয়েছি, অল্প হোক কম হোক, তাই না, হালকা হোক, কিছু না কিছু নিয়েছি, তাহলে একেবারেই নিঃস্বার্থ নয়। সাবরিনা ফেরদৌস, অন্ধজনে দেহ আলো। সাবরিনা বলেন কেমন করে দিবেন অন্ধজনে দেহ আলো? সাবরিনা, অন্ধজনে দেহ আলো মানে কি সেটা বলেন। অন্ধজনে দেহ আলো এটার মানে কি? মানে হলো অন্ধজনকে আলো দাও, দেহ মানে দাও, অন্ধজনকে আলো দাও মানে অন্ধজনের চোখে কি টর্চ লাইট মারবো, নাকি অন্ধজনকে হারিকেন কিনে দিবেন? আচ্ছা, তাহলে বুঝতে পারলেন? তার মানে মোট কথা, জি ভাই বিল্লাল সর্দার, তো সেই কথাগুলি তো বলছি বিল্লাল, সেই কথাগুলি তো ব্যাখ্যা দিচ্ছি যে ভিক্ষুকে ভিক্ষায় দেই আর আমি আপনাদের জ্ঞান দেই আর সৎপাত্রে কন্যায় দেন, এর মাঝে স্বার্থ আছে। তাহলে ভিক্ষুকে যে ভিক্ষা দিচ্ছে এটা নিঃস্বার্থ নয়। ভিক্ষুকে ভিক্ষা দিচ্ছে আর আমি মনে মনে ভাবছি এর বিনিময়ে আমি কি সোয়াব পাচ্ছি, ভেবেই তো দিচ্ছি। ভিক্ষা দেওয়ার সাথে সাথে আমি কি ভাবছি বলেন তো, বা আগে ভেবে নিচ্ছি যে ভিক্ষা দিচ্ছি তার বদলে আমি সোয়াব পাচ্ছি, সোয়াব। তো এটিও এক ধরনের স্বার্থ। জি, রবীন্দ্রনাথ বললেন এটি নিঃস্বার্থ পৃথিবীতে কোনো কিছুই না।
কেউ কি একটা উদাহরণ দিতে পারবেন? জি, সালমা রহমানও আবার একই কথা লিখছে, ভিখারিকে ভিক্ষা দাও। আচ্ছা, পৃথিবীতে কোনো কিছু আছে বলেন তো নিঃস্বার্থ? একটা উদাহরণ দেন আপনারা। সালমা, ভিখারিকে ভিক্ষা দাও, এটি নিঃস্বার্থ না। কারণ আপনি ভিক্ষা দেওয়ার আগে ভেবে নিয়েছেন যে ভিক্ষা দিচ্ছেন, তার বিনিময়ে কি অশেষ সওয়াবের ভাগী হচ্ছেন। জি, সওয়াব, বিনিময়টা কি সওয়াব, কাজে বিনিময় তো আছেই, বিনিময় কখনো নিঃস্বার্থ না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কোনো কিছু আপনি কিছু ভাবেন না, অটো থেকে নেমে হাত পাতলেই দিয়ে দিই, মায়া হয়। আচ্ছা সাবরিনা, তাহলে আপনার জন্য সম্প্রদান। সাবরিনা ফেরদৌস কোনো কিছু আশায় দেয় না, মায়া হয় বলে দেয়, তাহলে সাবরিনার জন্য এটি সম্প্রদান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তিশা, ধন্যবাদ। হ্যাঁ, একটু নিচ্ছি, কেন না নিলে তো সংসার আমাদের, তাই না? জি, নেই বেশি কম না, এটাই আমাদের অনেক। জি, নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে না বিনিময়ে বিয়ে করার কথা ভাবে। হ্যাঁ শিউলি, ভালোবাসা কি নিঃস্বার্থ আছে? বিয়ে বাদ দেন শিউলি, বিয়ে তো মেলা পরে। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাই না, তখন বিনিময়ে সে কিন্তু কি চাইবে? হাত ধরতে চাইবে, গাল ধরতে চাইবে, কোমর ধরতে চাইবে, চাইবে না? যদি না দেন, ভালোবাসা থাকবে, দৌড়ায়ে পালাবে। জি, স্বার্থ আছে। আপনাকে যে বলছে জান তোমাকে ভালোবাসি, জীবনের চেয়ে আমার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ হলে সব ভুয়া, সব বোগাজ, সব ফেক আইডি। জি, আর যতই বলুক নিঃস্বার্থভাবে ভালোবাসি, কিন্তু আসলে ভালোবাসার কি আপনার কাছ থেকে বিনিময় মূল্য চাই। সে ভালোবাসা বদলে ভালোবাসা চাই, শুধু ভালোবাসাই চাই না, আরো অনেক কিছু চাই। তো কি কি চাই নিশ্চয়ই আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমার চেয়ে আপনারাই কি ভালো বোঝেন। জি, এই সালমা গাধীটাকে রে, এই সালমা গাধীটা, মহাগাধীটাকে কই থেকে পাইছি আমি, কই থেকে ঢুকছে আমার কাছে গাধী? হ্যাঁ, সমিতিতে চাঁদা দাও, কি সমস্যা বলো? সমিতিতে চাঁদা দিলে স্বার্থ আছে না নাই? না একেবারেই দিয়ে দিব? একেবারেই কি দিয়ে দিব, না স্বার্থ কিছুটা আছে? বলো সালমা রহমান, উত্তর দাও। তাহলে স্বার্থ আছে তো ভাই। সমিতিতে যে চাঁদা দিব, দিয়ে কি আর কোনোদিন কিছু নিব না? ব্যারাক সমিতিতে যে টাকা দিচ্ছ, আশা সমিতিতে চাঁদা দিচ্ছ, গ্রামীণ সমিতিতে চাঁদা দিচ্ছ, হজে যাচ্ছে নৌসেনার সওয়াবের জন্য। সওয়াব সওয়াব না পার্থ, তো আরোই ধান্দা। আলিয়া ভাটকে ভালোবাসা, তাই না? এই যে দেখো, আমাদের এক রাজশাহী ভার্সিটির সাবেক শিক্ষার্থী, বিশেষ পুলিশ ক্যাডারে যিনি প্রথম ফার্স্ট, এই যে আমাদের পরিমনির প্রেমে হাবুডুবু খাচ্ছে। নিঃস্বার্থ ভালোবাসা মনে হয় তোমাদের? বুঝতে পেরেছো? আমাদের রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট, সারা বাংলাদেশে পুলিশ ক্যাডারে ফার্স্ট, জানাই, সে যে পরিমনির প্রেমে হাবুডুবু খাচ্ছে। ফেসবুকে তো দেখতেছো। নিঃস্বার্থ ভালোবাসা না ধান্দা আছে? মহা ধান্দা আছে রে ভাই, এরকম ভালোবাসা নিঃস্বার্থ কি হয় না। কাজে আমি যে আলিয়া ভাটকে ভালোবাসি, পাই না তাই ধান্দা নাই, পাচ্ছি না তাই নিঃস্বার্থ, তাই না? যেদিন পেয়ে যাব সেদিনকে নিঃস্বার্থ থাকবে না। হ্যাঁ, সেদিন হাত ধরতে চাইবো, গাল ধরতে চাইবো, জড়াই ধরতে চাইবো, আরো অনেক কিছু চাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যাম্বিশন বিশেষ কোচিং এর স্টুডেন্ট, আমাদের রাজশাহীর যে অ্যাম্বিশন বিশেষ কোচিং, আমি যেই কোচিং এর টিচার, সেখানকার স্টুডেন্ট। হ্যাঁ লিমন, আমি সম্প্রদান কারকে আর থাকছি না, আমি আসলে প্রথম থেকে মূল কারক ভাই। যেটা কারক কিনা সেই ফাও কারক নিয়ে এতক্ষণ পেশাল পাড়ি আমার লাভ কি, বোঝেন নাই?
পেশাল পারবো একটু করে অল্প। আগে আমি মূল কারকগুলো শেখাই। জি, যেটা বলেই নিচ্ছি যে ফাও বা অপ্রধান, তাই না, বা শাখা বা স্বীকার করে না, সেটা নিয়ে কি আমার 1 ঘন্টা পেশাল করে লাভ আছে? হ্যাঁ, ওটা নিয়ে আমি পরে হালকা একটু বোঝাবো। আগে আমার বোঝাইতে হবে কি মূল যে কারক, মূল কর্তৃ, কর্ম, করণ আর কি অধিকরণ। জি, এই 4টি কারক বুঝিয়ে নিব, তারপরে আমি ফাও নিয়ে পেশাল পড়বো। ঠিক আছে? সৌভাগ্যবতী উম্মত, এইচ.এম. লিমন, বেলা যে পড়িল জলকে চলো, এটি পরীক্ষা এলে সম্পাদন দিবেন। ভিক্ষুকে ভিক্ষা দাও, পরীক্ষা এলে সম্পাদন দিবেন। জ্ঞানহীনে জ্ঞান দাও, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, দেশের জন্য প্রাণ দাও। সম্পাদনকারক দিবেন যদি অপশনে থাকে। জি, দিবেন ভাই, সম্পাদনকারক অপশনে থাকলে দিবেন। তো সেটা নিয়ে আমি বলছি। জি, বেলা যে পড়লো জলকে চলো, এক কথায় উত্তর হলো সম্পাদনকারক। জি, ভিক্ষুকে ভিক্ষা দাও সম্পাদনকারক, তারপরে জ্ঞানহীনে জ্ঞান দাও সম্পাদনকারক, দিনহীনে দয়া করো সম্পাদনকারক, সৎপথে কোনো সম্পাদনকারক। জি, অপশনে থাকলে দিতে হবে, যদি না থাকে অপশনে তাহলে বিকল্প উত্তর দিতে হবে, সেটা পরে আসছি ভাই। আচ্ছা, কর্তৃকারক আর কর্মকারক। জি, কি করেছি, গতদিন পড়িয়ে ফেলেছি। কর্তৃ আর কর্মকারক গত ক্লাসে কি পড়িয়ে ফেলেছি। স্যার কখন পড়ালেন? ও মা শিক্ষ জাত গেল। হ্যাঁ, আপনি তো পড়াননি। যে আমি কারক পড়াইনি, কিন্তু কর্তৃকারক আর কর্মকারক পড়িয়ে ফেলেছি। কেন? আপনাদেরকে কর্ম চিনিয়েছি, কর্ম কি আর কর্তা কি। আমি যখন সকর্ম, ককর্ম, দ্বিকর্ম পড়াই, তখন কর্তা কি আর কর্ম কি পড়িয়েছি না? যে ওই কর্তার কর্ম চিনলেই তো কর্তৃকারক আর কর্মকারক চিনবেন। তো তবু আমাকে যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করতেই হবে, আমরা একটু কথা বলে নিই। এখন দেখেন, আমরা কি করব, আসলে কারক কিন্তু খুবই সিম্পল, ভালো করে শুনেন। কারক খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সাধারণ জিনিস। কারক দেখবেন ইন্টারমিডিয়েট সিলেবাসে কারক নাই, ইন্টারমিডিয়েট সিলেবাসে কিন্তু কারক নাই। এমনকি আবার বলছে বিসিএস এর প্রিলিমিনারি বা রিটেনের সিলেবাসেও কারক নাই। প্রাইমারি কারক আছে, তারপরে 9-10-এ কারক ছিল, 7-8-এ কারক ছিল। কারক কিন্তু মূলত ছোটদের, বাচ্চাদের, বড়দের না। কেন? কারক খুবই হালকা জিনিস, খুবই সিম্পল, খুবই নর্মাল। বড়দের কারক নাই। তবু যেহেতু প্রাইমারি পরীক্ষা দিবেন, কেউ নিবন্ধন দিবেন, কেউ ব্যাংকার্স রিক্রুটমেন্ট দিবেন, বা বিসিএসেও হঠাৎ চলে আসতে পারে বলে সে কারকের মতো সহজ কোনো টপিক কি নাই। ওকে, ফ্যানটা বাতাস লাগছে না কেন? দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, ফ্যানটা একটু ঘুরে গিয়েছিল। এখন যেটি বলছিলাম যে তাহলে আচ্ছা, কারক তাহলে ভুল হয় কেন? কারক যদি এত সহজই হয়, এত সিম্পলই হয়, এত ইজি হয়, তাহলে ভুল হয় কেন? ভুল হয় এই জন্য, কারক নির্ণয় আপনি শেখেননি। কি করেছেন? মুখস্থ করেছেন। কারক কিভাবে নির্ণয় করতে হয়? কারক তো নির্ণয়, কারক কিন্তু মেমোরাইজ না। কারক কি? নির্ণয়। নির্ণয় তো কারক নির্ণয় আপনি জিন্দেগিতে কোনোদিন কি শেখেননি, আমি নিশ্চিত, আই এম শিওর। আপনি কি করেছেন? অ্যাডমিশনে যদি ভাইয়া টাইয়া কারোর কাছে পড়ে থাকেন, তাহলে আপনাকে কিছু গদ বাঁধা স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছে। আর এসএসসি টেসএসসিতে যে টিচার ছিল, পড়া দিয়েছে, আয় কারক পড়ে আসিস, কি আগামীকাল করতে আর কর্ম পড়ে আয়, ধরবো। পড়া ধরেছে, না পারলে মায়ের, আর পারলে আসা বস। এই তো কারক আপনি কখনো শেখেননি। কারক তো মুখস্থ করার বিষয় নয়, কারক কি শেখার বিষয়, শেখার বিষয়। ব্যাকরণ মুখস্থ করার বিষয় নয়, ব্যাকরণ কি
শেখার বিষয়। সাঁতার যদি মুখস্থ করেন, সাঁতার সামনে সামনে সামনে, দুই হাত দুই হাত দুই হাত, দুই হাত দুই হাত, দুই পা দুই পা দুই পা দুই পা, দুই হাত দুই হাত দুই হাত দুই হাত, দুই পা দুই পা দুই পা। 5 বছর যদি সাঁতার মুখস্থ করেন, কাম হবে? হবে? কাম হবে? 5 বছর সাঁতার মুখস্থ করবেন, এবার আপনাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, এবার কাজ হবে? সামনে দুই হাত দুই হাত দুই হাত, সামনে দুই হাত। হবে? কারণ সাঁতার মুখস্থ করার বিষয় নয়, সাঁতার কিসের বিষয়? শেখার বিষয়। হাউ টু সুইম। বুঝতে পেরেছেন তো? কাজেই কারক শিখতে হবে, তা আপনি শেখেননি। আচ্ছা, কারক নির্ণয়ের শর্ত কি? কারক সম্পর্কে বলেছি, ক্রিয়ার সাথে সম্পর্ক, ক্রিয়ার সাথে সম্পর্ক। তাহলে কারক ভুল হয় এই জন্য যে আপনি কারক নির্ণয় বোঝেন না। কেন বোঝেন না? আপনি যখন পরীক্ষায় কোনো কারক আসে তখন খেয়াল করেন আগে যে কার নিচে দাগ। কারক নির্ণয় করেন কি করে? কার নিচে দাগ, কার নিচে, এটা খেয়াল করেন না? এটা ভুলের প্রধান কারণ। কার নিচে দাগ এটা যদি দেখেন তাহলে এটা কারক ভুলের প্রধান কারণ। কার নিচে দাগ এটা দেখতে হবে পরে পরে। নামাজ পড়ে পরে যদি ওযু করেন, কাম হবে? আগে নামাজ পড়ে নিলেন, এবার পরে ওযু করে নিলেন, হবে না? একই তো কথা। না, হবে না। আগে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে দাগ কার নিচে এটা দেখতে হবে, কিন্তু আগে ক্রিয়া দেখতে হবে। বাক্যের কি? ক্রিয়া। তাহলে কারক নির্ণয়ের প্রথম শর্ত কি? আপনি যেই বাক্যের কারক নির্ণয় করবেন সেই বাক্যের ক্রিয়াটাকে আগে চিহ্নিত করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বললাম যে আমি ভাত খাই, আমার সবচেয়ে প্রিয় বাক্য। জি, আমার সবচেয়ে প্রিয় একটা বাক্য, আমি ভাত খাই। কি শান্তি লাগে, তাই না? খেলেও শান্তি লাগে, পড়াইলেও শান্তি লাগে যে আমি ভাত খাই। জি, তাহলে খাওয়াটা হলো ক্রিয়া। খাওয়াটা কি? ক্রিয়া, কাজ। তাহলে বের হয়ে গেছে। এবার কারক নির্ণয় করবেন। এখন কারক নির্ণয় করবেন কার? পরীক্ষক যার নিচে দাগ দিবে যেটা নির্ণয় করতে হবে। তাহলে আমি নিচে দাগ দিতে পারি পরীক্ষক, তাহলে একটা ব্রিজ বানাবেন। ব্রিজ, এই ব্রিজটাই কারক। আমিটা কোনো কারক না। আবার বলছি, আমি কোনো কারক না, ভাত কোনো কারক না। আমি একটা পদ, সর্বনাম পদ, ভাত একটা বিশেষ্য পদ। তাহলে কারক কি? ক্রিয়ার সাথে এই যে আমির যে সম্পর্ক, কিংবা ভাতের সাথে, আবার বলছি সম্পর্কটা কারক, পদ কারক না। যার নিচে দাগ সে কারক না। বোঝা গেছে? এই থিওরি মনে না রাখলে কারক কিন্তু জটিল হয়ে যাবে। আবার বলছি, পদগুলি যার নিচে দাগ, যার নিচে দাগ, ওইগুলি কোনো কারক না। কারক হচ্ছে ক্রিয়ার সাথে ওই পদটার যে রিলেশন বা সম্পর্ক। বুঝতে পেরেছেন? তাহলে খাইটা হলো ক্রিয়া। খাইটা কি? ক্রিয়া। ক্রিয়ার সাথে, খাইয়ের সাথে আমি, আমার কাজ কি? খাই কে? আমি, আমি কাজটা করছি। খাওয়ার কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? আমার দ্বারা। তাহলে আমার সাথে খায়ের সম্পর্ক কি? কর্তা। আর ভাতের সাথে খায়ের সম্পর্ক কি? খাওয়ার বিষয় কি? খাওয়ার বিষয় হচ্ছে ভাত। কি খাচ্ছি? ক্রিয়ার বিষয়। মনে আছে? যে করে সে কর্তা, যে করে যারা করে। একজন অনেক, আমি রহিম ভাত খাই, তাহলে আমি কর্তা, রহিম কি কর্ম? আমিও কর্তা। আমি রহিম, করিম, সকিনা, জরিনা, সোলাইমান, আম্বিয়া, নাসরিন ভাত খাই, তাহলে কর্তা কে? সবাই। তাহলে কর্তা শুধু আমি হব তা না, যে বা যারা কাজ করে তারা কর্তা, যে বা যারা কাজ করে তারা কি? কর্তা। ঠিক আছে? আর ক্রিয়ার বিষয়টা কি? খাইটা তো ক্রিয়া, আমি করছি, তাহলে আমি কর্তা। আর খাচ্ছিটা কি? ভাত। ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম। মনে আছে? ক্রিয়ার বিষয় কর্ম। কিন্তু বলেছিলাম যে আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও। তাহলে দাওটা হলো এই বাক্যের ক্রিয়া। খাই ক্রিয়া না, ক্রিয়া কি? দাও। তাহলে দেওয়ার কাজটা করবে কে? আমি করব। আমাকে ভাত দাও মানে দেওয়ার কাজটা আমি করব না,
কতদিন বুঝিয়েছি, তবু আবার বোঝাচ্ছে যে করবে কি আমরা জানি না। XYZ, রহিম, করিম, সুলাইমান, সকিনা, যার খুশি সে। ভাত দিবে কে? কেউ একজন, এটা নাই, তার মানে এই বাক্যের কর্তা নাই। যে দিবে সে নাই। কি দিবে? কি ক্রিয়ার বিষয়? কি ভাত দিবে, তাহলে ভাত হচ্ছে কর্ম। কাকে দিবে? আমাকে, আমিও কর্ম। মনে আছে? যে দিবে সে কর্তা, আর যা দিবে সেই বস্তুটাও কর্ম, আর যাকে দিবে সেটাও কর্ম। তাহলে আমাকে, এটিও কর্মকারক, ভাতও কর্মকারক। ঠিক আছে না? হ্যাঁ। ডাক্তার ডাকো, ব্যাখ্যা কতদিন বললাম যে অনেকক্ষণ ধরে এগুলো বুঝিয়েছি, বোঝানোর কিছু নাই। তবু যদি অগামগা জগা থাকেন কোনো শিক্ষার্থী, তাই না? তাহলে ডাকাটা হলো কাজ। কে করবে আমরা জানি না, কেউ একজন করবে, তাহলে সে কর্তা নাই। কাকে ডাকবে? ডাক্তারকে, তাহলে কর্মকার। তাহলে যে কাজ করে সে কর্তা, যে কাজ করে সে কর্তা। আর ক্রিয়ার যে বিষয় সেটি হলো কর্ম, কিংবা তাহলে লিখে নেন কর্তা, লেখেন কর্তা, লেখেন যে বা যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে, যে যা বা যারা, যে যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে, যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তা কর্তা। যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তার নাম কি? কর্তা। ওকে, তাহলে কর্ম কি? ক্রিয়ার বিষয়। তাহলে শুধু ক্রিয়ার বিষয় কি কর্ম? তাহলে কর্ম দুই রকম না? তাহলে ক্রিয়ার বিষয় বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। তো এই যে কর্ম, যে কেন কর্তৃ আর কর্ম ভুল করে বা কর্মকারক কেন ভুল করে মানুষ, ক্রিয়ার বিষয়টা কিন্তু কর্ম, এটা বোঝে অনেকেই বা সবাই। ক্রিয়ার বিষয়টা কর্ম, ক্রিয়ার বিষয়টা কি? কর্ম। আরেকটা জিনিস কর্ম আছে, যে ব্যক্তিবাচক কর্ম। কি? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। যাকে আশ্রয় করে মানে কি? ওই যে বললাম যে আমাকে ভাত দাও। আচ্ছা, সংজ্ঞাটাকে লিখে নেন। অনেকে আবার হয়তো, আমি দ্রুত লিখিত, অনেকে হয়তো আমার সাথে তাল মেলাতে পারছেন না। কর্ম কি? ক্রিয়ার বিষয়। ক্রিয়ার বিষয় বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। তাহলে একটা হলো এই যে দাওয়াটা হলো কাজ। দেখেন এবার, দাওয়াটা কাজ। দেওয়ার কাজটা কে করছে? কেউ একজন দিচ্ছে, কেউ একজন দিচ্ছে, সে কর্তা। ক্রিয়ার বিষয় কি? দেওয়ার বিষয় কি? ভাত, তাহলে কর্ম। আর এই যে কেউ যে দিচ্ছে, কাজটা যে করছে, কাকে আশ্রয় করে কাকে দিচ্ছে? আমাকে। বুঝতে পারলেন? ডাক্তার রোগীকে ওষুধ দেয়। ডাক্তার রোগীকে কি করে? ওষুধ দেয়। দেওয়াটা কাজ। ডাক্তার রোগীকে ওষুধ দেয়, দেওয়াটা কি? কাজ। দেওয়ার কাজটা কি করছে? ডাক্তার। দেওয়ার কাজটা করছে ডাক্তার। তাহলে ডাক্তার হচ্ছে কর্তা। ডাক্তার কি? কর্তা। দিচ্ছে কি? ডাক্তার। দেওয়ার বিষয়টা কি? ওষুধ, কর্ম। ডাক্তার যে ওষুধটা দিচ্ছে, কাকে দিচ্ছে? কাকে আশ্রয় করে দিচ্ছে? কাকে? ডাক্তার দিচ্ছে, ডাক্তার কর্তা। বিষয় কি? কি দিচ্ছে ডাক্তার? ওষুধ। দেওয়ার বিষয়টা হচ্ছে ওষুধ, কর্ম। কিন্তু ডাক্তার কাজটা যে করছে, ওষুধ দেওয়ার কাজটা কাকে? রোগীকে। মনে থাকবে? তাহলে কর্ম একটা হচ্ছে ক্রিয়ার বিষয় কর্ম, প্লাস আরেকটা কর্ম কি? যে যাকে আশ্রয় করে ক্রিয়াটা কি সম্পাদিত হয়। সে আমায় মেরেছে। সে আমায় মেরেছে।
তাহলে মেরেছেটা ক্রিয়া, মেরেছে কে, কাজটা করেছে কে, সে, তাহলে সে কর্তা। আমি কি মেরেছি? না, সে মেরেছে, মারার কাজটা করেছে সে, তো সে মেরেছে কাকে? আমাকে। তাহলে আমি হচ্ছে কর্ম। আমি সাপ মেরেছি, তাহলে এবার মেরেছি কি? আমি, তাহলে আমি কর্তা। মেরেছে কে? আমি, তাহলে আমি কর্তা। আর আমি কি মেরেছি? সাপ, তাহলে সাপ কি? কর্ম। বুঝতে পেরেছেন? যে করে, যে করে সে কর্তা, যে করে, যাকে করে সে কর্তা। যে দেখে সে কর্তা, যাকে দেখে, যে দেয় সে কর্তা, যাকে দেয় সে কর্তা। এখন দেখেন বিষয়টা হচ্ছে এমন যে ওই যে আমরা আবার ওখানে আসছি, ওই জায়গায় যে আমি ভাত খাই, ওখানে আবার আসি একটু, হ্যাঁ, ওই উদাহরণটাতে। আচ্ছা, খাওয়াটা কাজ করছি আমি, আমি কর্তা। কি খাচ্ছি? ভাত, কর্ম। আচ্ছা, এই কাজটা আমি কখন করছি বলেন তো? কখন? ভাত খাওয়ার কাজটা কখন করছি এখানে বলা নাই। কখন খাচ্ছি বলিনি, বলতে কি আমি বাধ্য? না, আমি বলবো না, দ্যাট ইজ মাই খুশখুশ। বাক্য কোনো কিছুই বলতে বাধ্য না ক্রিয়া ছাড়া। বাক্য কোনো কিছুই বলতে বাধ্য না কি ছাড়া? ক্রিয়া ছাড়া। ক্রিয়া অপরিহার্য, বলতে হবে। অন্য পদ, অন্য কোনো কিছু বাক্য মন চাইলে বলতেও পারে, নাও বলতে পারে। তাহলে এখানে খাচ্ছি কি? আমি, সেটা বলেছি। আমি কি খাচ্ছি? ভাত বলেছি। কিন্তু কখন খাচ্ছি, কোথায় খাচ্ছি বলিনি, আমার বলার ইচ্ছা করেনি। কিন্তু যদি আমার ইচ্ছা করে বলতে যে আমি সকালবেলা ভাত খাই, আমি সকালবেলা ভাত খাই, তাহলে খাওয়ার কাজটা আমি কখন করছি? সকালবেলা। এর নাম অধিকরণ। এর নাম কি? অধিকরণ। কোথায় খাচ্ছি? টেবিলে বা মাদুরে বা সোফায় বা বিছানায় বা মেঝেতে, তাই না, বা চাদরে। জি, তাহলে কাজটি, ক্রিয়াটি, খাওয়ার কাজটা করছি আমি কর্তা। কি খাচ্ছি? ভাত, কর্ম। কখন খাচ্ছি? কোথায় খাচ্ছি? কখন, কোথায়, ক্রিয়া কোথায় বা কখন, ক্রিয়া সংগঠনের স্থান এবং সময়কে বলে অধিকরণ। লিখে নেন, অধিকরণ। ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে বলে। আমার বাক্যে যে কাজটি আছে, যে ক্রিয়াটি আছে, এটি কখন হচ্ছে, কোথায় হচ্ছে। ঠিক আছে? তাহলে সেটি, তাই তো আমি আপনাদের দেখতে পাচ্ছি না, দেখছেন? আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এখন বলছিলাম যে এই যে আমরা বাংলা পড়ছি, তাই না? আমরা যে সবাই মিলে বাংলা পড়ছি, তাহলে পড়াটা কাজ, পড়াটা কি ক্রিয়া, পড়ার কাজটা করছি কারা? আমরা। তাহলে আমরা কর্তা। আমরা কি? কর্তা। কি পড়ছি আমরা? কি পড়ছি? পড়ার বিষয় কি? তাহলে বাংলা, কর্ম। কোথায় পড়ছি? কোথায়, কখন? কখন পড়ছি? তাহলে রাতে। কখন পড়ছি? রাতে। রাতে, অধিকরণ। বাবা বাড়ি আছে, তাহলে বাবা কোথায় আছে? বাড়ি আছে। আকাশে চাঁদ উঠেছে, চাঁদ কোথায় উঠেছে? আকাশে। বনে বাঘ আছে, বাঘ কোথায় আছে? বনে। পুকুরে মাছ আছে, মাছ কোথায় আছে? পুকুরে। আসো যদি বাঁশ বাগানে, আবার হবে দেখা। আসো যদি বাঁশ বাগানে, তাহলে কোথায় আসতে হবে? স্থান, ক্রিয়া কোথায় ঘটবে? অ্যাকশন, বাঁশ বাগানে, অধিকরণ। বুঝতে পেরেছেন? জি। তাহলে ক্রিয়া সংগঠনের
স্থান বা সময়, স্থান বা সময়। সন্ধ্যায় দেখা হবে, সকালে কথা হবে, হ্যাঁ জি, কোথায় কথা হবে, কোথায়, নদীর ধারে বা পার্কে, কখন, বিকেলে বা সকালে। তাহলে ক্রিয়া কোথায় বা কখন, ক্রিয়া সংগঠনের কি স্থান বা সময়, ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে বলা হয়। তাহলে আমি ভাত খাই, কখন খাই, সকালবেলা খাই, কোথায় খাই, টেবিলে, তাই না? আমি সকালবেলা টেবিলে বসে ভাত খাই, ক্লিয়ার? তাহলে খাওয়াটা হলো ক্রিয়া, খাচ্ছি আমি কর্তা, কি খাচ্ছি, ভাত কর্ম, তাই না? কখন খাচ্ছি, সকালে, কোথায় খাচ্ছি, টেবিলে। তাহলে সকালে অধিকরণ, টেবিলে অধিকরণ। তাহলে আমাকে সকালবেলা টেবিলে ভাত দিয়েছে, আমি খাবো, কেমন করে খাবো বলেন তো? টেবিলের সামনে যে ভাত আছে, এই কি করব, ভাতের প্লেটের উপর গিয়ে মুখটা হা করব, ভাত ঢুকবে না। প্লেটের সামনে গিয়ে মুখটা বড় করে হা করবেন, ভাত ঢুকবে? তাহলে কি বলবেন, যাই ভাত ঢোক, ঢক বেটা বেদব ঢক, ঢুকবে? তাহলে কি বলবেন, সিসিং ফাঁক, ঢোক ঢোক না। ভাত খেতে হলে আপনাকে কি করতে হবে, হাত দিয়ে মুখে তুলতে হবে, হাত দিয়ে, হাত দিয়ে তুলবেন না, তাহলে চামচ দিতে হবে, জি চামচ, নাহলে কাঁটা চামচ, জি যাই হোক কিছু একটা, অথবা কাঠি স্টিক, চাইনিজ জাপানিজরা যেভাবে খায়। খাওয়ার কাজটি তাহলে হাত করবে না আপনি করবেন? খাওয়ার কাজটি কে করবে, হাত না আপনি? হাত করবে, হাত খাবে না। খাওয়া তো কাজ ভাই, তোলা কাজ না, কাজ হচ্ছে আমার বাক্যের ক্রিয়া কি, খাওয়া। তাহলে খাওয়ার কাজটা আমিই করব, কিন্তু আমি করব খাওয়ার কাজটা, একটা সাহায্য নিব, কিসের, হাতের সাহায্য নিব বা চামচের সাহায্য নিব, ওই জিনিসটার নাম হচ্ছে করণ। কর্তা ক্রিয়া সম্পাদন করতে গিয়ে কি করে, যার সাহায্য নেয়। তাহলে এইভাবে সংক্ষেপে বলে, যে উপায়ে, যার সাহায্যে, যে উপায়ে, যেভাবে। লেখে নেন, করণ, করণ, কর্তা যার সাহায্যে বা যে উপায়ে বা যেভাবে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ বলে। বুঝতে পারলেন? কর্তা যেভাবে বা যে উপায়ে, আর এটা আপনাদের ইয়েগুলো দেখতে পাচ্ছি না, কি জানা বলেন। কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না, হ্যাঁ মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে কি বলছিলাম আমরা, যে কর্তা, কর্তা তো করবে কাজটা, কিন্তু কর্তা করতে গিয়ে কাজটা কারোর সাহায্য। এই যে আমি লিখছি, লিখছি না, আমি তো লিখছি না, আপনারা লিখে দিচ্ছেন, আমি লিখছি। দেখো আমি যে এবার কি লেখা হচ্ছে, হচ্ছে লেখা, লেখার কাজটা আমি করছি, কিন্তু আমি একটা জিনিসের সাহায্য নিয়েছি। কিসের সাহায্য নিয়েছি? তাহলে কর্তা কি, আমি না কলম? কলম, স্যার কলমই তো লিখছে না, আমি কলম, আমি লিখছি, লেখার কাজটা কলম আমি করছি, কি দ্বারা, কলমের সাহায্যে। তাহলে এই যে আমি সকালবেলা টেবিলে বসে ভাত খাই হাত দিয়ে, আমি সকালবেলা টেবিলে বসে হাত দিয়ে ভাত খাই, হাত দিয়ে ভাত খাই। তাহলে চারটা জিনিস আপনাকে কারকের ক্ষেত্রে মনে রাখতে হবে। প্রথম আপনি বাক্যে যখন কারক নির্ণয় করবেন, আপনি ক্রিয়াটাকে বের করে নেবেন, ক্রিয়া। তারপর আপনি কারক নির্ণয় করবেন কিভাবে, এই ক্রিয়াটা যে বা যার দ্বারা সম্পন্ন হচ্ছে সে হচ্ছে কর্তা, ঠিক আছে? ক্রিয়ার বিষয় বা যাকে আশ্রয় করে কর্তা করছে কাজটি সে হচ্ছে কর্ম, কাজটি কোথায় হচ্ছে, কখন হচ্ছে অধিকরণ, আর কাজটি করতে গিয়ে কর্তা কোনো কিছুর সাহায্য গ্রহণ করেছে কিনা
সেটা হচ্ছে কি করণ। বলেন কি সমস্যা? এই 4টি কারক নিয়ে সমস্যা বলেন। এই 4টি কারক যদি বুঝে যান, বললাম যে মূল বা প্রধান কারক 4টা, আর বাকি 2টা তো ফাও কারক। ফাও, জি, অপাদান আর সম্প্রদান তো ফাও আগে বলে দিয়েছি, ফাও কারক। আমরা সে 2টিও পড়াবো, কিন্তু আমার এই 4টা জিনিস আগে বুঝে নিতে হবে। কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কি করবো আমরা? আগে কারক নির্ণয় করব না ভাই, আগে আমরা ক্রিয়াটা বের করব। ক্রিয়া কোনটা? খায়। প্রথম কাজ হচ্ছে ক্রিয়াটা বের করা। তাহলে খায় হচ্ছে ক্রিয়া, বের করেছি। এবার কারক নির্ণয় করব। আগে ক্রিয়াটা বের করে আইডেন্টিফাই করে নিব, তারপর কারক নির্ণয় করব। তাহলে খাওয়ার কাজটা করছে কে? বাঘ না মহিষ? খাওয়ার কাজটা করছে মহিষ না বাঘ? খাওয়ার কাজটা বাঘও করছে, মহিষ। তাহলে দুজনেই কর্তা। জি, দুজনেই কর্তা। খাচ্ছে বাঘ মহিষ। কি খাচ্ছে এরা? খাওয়ার বিষয় কি? ক্রিয়ার বিষয় কি? কি খাচ্ছে? জল খাচ্ছে। তাহলে জল হচ্ছে খাওয়ার বিষয়, ক্রিয়ার বিষয়। তাহলে এটা হচ্ছে কর্ম। বাঘ আর মহিষ কর্তা, খাচ্ছে। কি খাচ্ছে? জল, কর্ম। কোথায় খাচ্ছে? কোথায়? কাজটা কোথায় করছে? বাঘ আর মহিষে জল খাচ্ছে। জল খাওয়ার কাজটা বাঘ মহিষ কোথায় করছে? ঘাটে, এক ঘাটে। জি, এটা অধিকরণ। এখন পরীক্ষক আপনাকে বাঘ মহিষের কারক নির্ণয় করতে দিবে, না এক ঘাটের কারক নির্ণয় করতে দিবে, না জলের কারক নির্ণয় করতে দিবে? এটা কি আমি জানি? এটা কি আমি জানি? না, আমি তো জানি না ভাই। পরীক্ষক যে কোন পদটির কারক নির্ণয় করতে দিবে এটা তো আমরা জানি না। পরীক্ষক যেটারই দিক, দ্যাট ইজ পরীক্ষকের খুশখুশ। তো পরীক্ষক যেটাই দিক, আমরা ক্রিয়াটা বের করে নিয়ে সেখান থেকে কারক নির্ণয় করব। যদি বাঘে মহিষে দেয় তাহলে খায় বাঘ মহিষ কর্তা। জলের নিচে যদি দাগ দেয় তাহলে খাওয়ার বিষয়টা কি? জল। আর কোথায় ঘটনা ঘটছে? এক ঘাটে। তো নদী করে। আচ্ছা, বাঘে মহিষে যে এক ঘাটে জল খায়, কিসের দ্বারা খায়? গ্লাসে করে, না পাইপ, সেভেন আপের মতো নল দিয়ে, না কিসে করে, বোতল ধরে, কিভাবে খায়? কিসের সাহায্যে খায়? বলেছে বাক্য? বাক্য কি বলতে বাধ্য? বলাই লাগবে বাক্যের। বাঘে মহিষ জল খায় কোথায়? এক ঘাটে। কিন্তু কিসের দ্বারা খায়, কি উপায় খায়, সে উপায়টি কি বাক্যকে বলতেই হবে? না রে ভাই, বাক্য বলতে বাধ্য না, কিন্তু বলতে পারতো। যদি বলতো তাহলে করণ কারক থাকতো। করণ কারক এই বাক্যে নাই। একটি বাক্যে সব কারক যে থাকবেই তা কি আপনাকে কেউ বলেছে? থাকতেও পারে। থাকবে কি থাকবে না সেটা বের করাই তো আমাদের কাজ। আমরা দেখছি এই বাক্যে করণ কারক নাই। কিন্তু যদি পরীক্ষক এইভাবে দেয়, বা কেউ যদি দেয় যে বাঘে মহিষে এক ঘাটে মুখ দিয়ে জল খায়, মুখ দিয়ে জল খায়, দিতে পারে। হাতি সুর দিয়ে জল খায়, হাতি সরোবরে সুর দিয়ে জল খায়, দিতে পারে না পরীক্ষক? না দিলে মামলা করবেন যে জুয়েল স্যার পড়ালে বাঘে মহিষে জল খায়, আর ওই বাটা বেয়াদ্দব পরীক্ষক দিয়েছে হাতি জল খায়। বেয়াদ্দব কোথায়, শয়তান কোথায়। পরীক্ষক যা খুশি তাই দিক, আমার কি? খায়টা হলো কাজ, খাওয়ার কষ্ট করছে কে? হাতি কর্তা। কি খাচ্ছে হাতি? জল। কর্ম কোথায় খাচ্ছে? সরোবরে। সরোবর হচ্ছে অধিকরণ। আর কিসের দ্বারা খাচ্ছে? সুর দিয়ে। সুর দিয়ে, তাহলে করণ। করণ। বলেন আপনার কেন কারক নির্ণয় করতে গিয়ে প্রবলেম হয়? কেন? তাহলে কারক নির্ণয় করতে গিয়ে আপনি কিছু পারেন, কিছু পারেন না, আটকে যায়, ভুল হয়, গুলিয়ে ফেলেন, তারপর মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যান, বুঝতে পারেন না কি বুঝার আছে এখানে। এই যে 4টি কথা বললাম, এর বাইরে কর্তৃ, কর্ম, করণের অধিকরণ, এখানে আর কি বোঝার আছে? আমাকে বোঝান তো। আপনি কি বোঝেন না সেটা বোঝান। স্যার কি যে বুঝি না সেটাই তো বুঝি না। কি বুঝি না সেটাই যদি বুঝতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? অথবা আপনার কাছে আরো অনেক আগে আসতাম।
ঠিক আছে বাবারা? হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে যে আপনার যে বই, পুস্তক, পুঁথি, পত্র, সোথা, নোট, হ্যান্ড নোট, গাইড যা কিছু আছে আপনি ওর বাসায় গিয়ে মুখস্থ করবেন না, বাগেমি শেখাতে দরকার না। কি করবেন? আপনি প্র্যাকটিস করবেন। দেখবেন যে স্যার যে কৌশলটা দিল, যা বোঝালো, যা ব্যাখ্যা করলো, সেই অনুযায়ী আমার যে বই, গাইড যেই বই থাক আপনার থাকগা, সেখান থেকে আমি বুঝতে পারছি কিনা নির্ণয় করতে পারি। এটা প্র্যাকটিস করে দেখে নেবেন। যদি বোঝেন যে হ্যাঁ স্যার যা বুদ্ধি দিয়েছে সব ঠিক আছে, ওকে আছে, শেষ, মামলা ডিসমিস। যদি কোনো বাক্য নির্ণয় করতে গিয়ে, কোনো বই থেকে কোনো কিছু নির্ণয় করতে গিয়ে যদি আপনার মনে হয় যে না স্যার আপনি যা বললেন আর এখানে অন্যরকম, আমাকে কমেন্টস করতে হবে, বলতে হবে, তাহলে আমি বুঝাই দেব। বুঝতে পেরেছেন? যে আপনাকে যে শুনে থেকে গেলেন না, আপনাকে বিভিন্ন বইয়ে শত শত উদাহরণ আছে, এই উদাহরণগুলি দেখে আপনাকে নির্ণয় করে চেক করে নিতে হবে যে আমার মেথডটা দিয়ে নির্ণয় করতে আপনি পারছেন, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে, ওকে। আর নির্ণয় করতে গিয়ে যদি আটকে যান, যদি সমস্যা হয়, তাহলে তো আমাকে জিজ্ঞেস করতে হবে, নাকি বলতে হবে যে স্যার আপনি বোঝালেন এরকম, আর ওই বইয়ে দেখলাম যে এটা এরকম। তো এই বাজারে 2-4টা অগামগা জগা বই আছে, ভুলভাল তথ্য আছে, ঠিক আছে, সেটি ভিন্ন কথা। আছে সাবরিনা ফেরদৌস একটি প্রশ্ন করেছে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছে একা। নীল, আপনারাও খেয়াল করবেন, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখন সাবরিনা ফেরদৌস বলেন আপনি এই বাক্যের কোন পদের কারক নির্ণয় করবেন, না সবগুলিই দেখাবো? আপনাকে প্রশ্ন করছি সাবরিনা ফেরদৌসকে যে আপনি এই বাক্যের কোন পদের কারক নির্ণয় করবেন, কোন কোন পদের, না যত পদ আছে সবগুলিরই বলেন, সেটা কি বলেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। এই বাক্যটির আমি কোন পদের কারক আপনাকে নির্ণয় করে বোঝাবো, নাকি সবগুলি পদেরই বোঝাবো, বলেন। সাবরিনা ফেরদৌস কমেন্ট চাচ্ছি আপনার। এই বাক্যের সবগুলি পদের কারক আপনাকে বুঝিয়ে দিব, নাকি আপনি নির্দিষ্ট কোনো সার্টেন? পরে গাধীরে, ক্রিয়াপদের সাথে তো তুই কোন পদের কারক নির্ণয় নিবি? নীল আকাশের, নাকি আমির, নাকি রাস্তা, কার? আচ্ছা দেখ, আচ্ছা ঠিক আছে, তোকে আমি বোঝাতে পারিনি বাবা। আচ্ছা এই বাক্যের ক্রিয়া তো চলেছে, এটা তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নৌসিনহার সব, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্রিয়া কি চলেছে, এটা তো বুঝতে পেরেছেন নাকি শারমিন? আচ্ছা সাবরিন বলছে রাস্তার সামনে আসছে, সেখানে চলেছেটা ক্রিয়া, সেটা তো বুঝতে পেরেছেন, চলেছেটা ক্রিয়া। এখন বলেন চলার কাজটা করেছে কে? চলার কাজটা করেছে কে, সেটা আপনার বের করতে হবে না? চলার কাজটা কে করেছে? আমি করেছি, আমি করি, তাহলে আমি কর্তা। চলার কাজটা করেছে কে? আমি, ভাই, তাহলে আমি কি কর্তা। আমি চলছি কোন দিক দিয়ে? কি? নীল আকাশের নিচে এবং রাস্তা, তাহলে অধিকরণ। নীল আকাশ এটি অধিকরণ, নীল আকাশের নিচে এটি স্থান, রাস্তায় চলেছি, রাস্তাও অধিকরণ। আমি চলার কাজটি আমি করেছি, আমি কোথায় চলেছি? চলার কাজটা আমি কোথায় করছি? সাবরিন ফেরদৌস, চলার কাজটা আমি কোথায় করছি? রাস্তায়। রাস্তাটা কোথায়? নীল আকাশের নিচে, অধিকরণ। তবে এই বাক্যটি আপনি যে দিয়েছেন এটা নিশ্চয় কারণ আছে, কারণটা আমিও জানি, ভালো করে শোনেন। সাবরিন ফেরদৌস এমনি এমনি বাক্যটা দেয়নি। এইখানে অধিকরণ যদি অপশনে না থাকে, এমন হতে পারে কোন কোন বই উত্তর দেওয়া আছে রাস্তা কর্তা। যদি বলেন স্যার একা বিশেষণ, আঞ্জুম একা বিশেষণ, ভাই একার সাথে ক্রিয়ার কোনো, চলেছের কোনো সম্পর্ক নাই। আমি যে একা, একা হচ্ছে আমার মডিফায়ার, তাহলে আমি হচ্ছে একা, হচ্ছে বিশেষণ, একা বিশেষণ। নীল আকাশের নিচে অধিকরণ, রাস্তা অধিকরণ। মাকসুদা খাতুন, নীল আকাশের নিচ এটি অধিকরণ। আর কোথায় চলেছি? এর চলার কাজটা কোথায় করছি আমি? চলাটা আমার ক্রিয়া না, তো চলার কাজটা আমি কোথায় করছি? রাস্তায়, তো অধিকরণ।
কিন্তু দুই একটি বইয়ে কর্তা দেওয়া আছে, কর্তা। কেন কর্তা দেওয়া আছে? অধিকরণ যদি অপশনে না থাকে কর্তা দেওয়া যাবে, অধিকরণ থাকলে দেওয়া যাবে না, অধিকরণ না থাকলে কর্তা। কেন? এটা একটু বুঝে নেন, জেনে নেন কথাটি, তত্ত্বটি। আসলে এটা একটা রাস্তার আত্মজীবনী। স্যার এটা বুঝলাম না। আসলে আমি রাস্তা, রাস্তার আত্মজীবনী। আমি রাস্তা চলেছি, আমি একটা রাস্তা, রাস্তা আত্মজীবনী। রাস্তা বলছে আমি একটি রাস্তা, আমি চলেছি। চলার কাজটা করেছে কে? আমি বলছেন তো, আমি আসলে একটা রাস্তা, রাস্তা কর্তা। আর রাস্তা কোন দিক দিয়ে চলেছে? নীল আকাশে। নীল আকাশ অধিকরণ সব সময়। কিন্তু রাস্তা যদি বলেন যে আমি একজন ব্যক্তি চলেছি রাস্তা দিয়ে, তাহলে রাস্তা অধিকরণ। কিন্তু যদি রাস্তাটাই আমি হই, মানে আমি একটা রাস্তা নীল আকাশে নিজে চলেছি, তাহলে রাস্তা কর্তা। এমন হয় না সে বট গাছের আত্মকাহিনী, একটি নদীর আত্মকাহিনী। একটি নদীর রচনা পড়েছেন কোনোদিন? নাম শুনেছেন? একটি নদীর আত্মকাহিনী। আমি একটি নদী, এঁকে বেঁকে মাঠের মধ্য দিয়ে চলেছি। আমি একটি নদী, এঁকে বেঁকে মাঠের মধ্যে দিয়ে চলেছি। তাহলে এখানে আমি চলিনি, কিন্তু আমি তো নদী। আমি চলেছি মানে নদী চলেছে, তাহলে আমিও কর্তা, নদীও কর্তা। বুঝতে পেরেছেন? কারণ আমিটাই তো নদী। তো আসলে এখানে আমি যদি ব্যক্তি ধরেন, তাহলে আমি একজন ব্যক্তি, আমি তাহলে কর্তা, চলেছি কোথায়? রাস্তায়, অধিকরণ। আর যদি আমি রাস্তা হই, তাহলে রাস্তা কর্তা। বুঝে গেছে সাবরিন ফেরদৌস? তো অধিকরণ থাকলে অধিকরণ দিবেন, আর অপশন অধিকরণ না থাকলে আমিটাকে রাস্তা ধরে নিয়ে কি করতে হবে? জি হ্যাঁ, মাকসুদা খাতুন, আপনি যদি নায়ক নায়িকা ভাবেন, তাহলে আমি নায়ক নায়িকা, যে গানটা গাবে সে তো নায়ক। জি, তাহলে সে চলেছে, আর রাস্তা অধিকরণ। আমি তো বুঝলাম যে আমি যদি একজন ব্যক্তি হই, রাস্তা অধিকরণ। বোঝা গেছে? আর এটি ব্যাকরণবিদরা বললেন যে আসলে আর একটা রাস্তার আত্মজীবনী। আমি একটা রাস্তা, আমি এঁকে বেঁকে চলেছি। তাপসী দাস, কোমল কুসুমে কুসুমিত, কি এটা? কি? কোমল কুসুমে কুসুমিত, করণ কারক। তাপসী দাস হয় অতি চালাক, নাহলে অতি বোকা। যে কুসুমিত কিসের দ্বারা? কোমল কুসুমের দ্বারা। কোমল কুসুমে কুসুমিত। কুসুমিত মানে পুষ্পিত বা সুগন্ধিত ইত্যাদি। তাহলে কুসুমিত হয়েছে কিসের দ্বারা? কোমল কুসুমের দ্বারা। করণ কারক। কুসুমিতটা ক্রিয়া, কুসুমিত ক্রিয়া। কোমল বিশেষণ রে গাধি। তোরা যে কি করিস, এই বিশেষণ কেমন হবে? নীল, এই গাধি, গদ্ধ ছাগলরা শোন, এই যে নীলের যদি কারক নির্ণয় করতে বলে, তাহলে কি করবি বল? তাপসী গাধি সহ আরো 2-4 গাধারা বল যে নীল আকাশের নিচে আমি রাস্তা, নীলের কারক নির্ণয় করবি। কেমনে করবি? গরু, বিশেষণ তো মডিফায়ার, মডিফায়ারের বিশেষণের সাথে তো ক্রিয়ার সম্পর্ক নাই, বিশেষণের সাথে ক্রিয়ার সম্পর্ক নাই রে গাধিরা। কোমল কুসুম, কুসুম মানে ফুল। তাহলে ফুলটা কেমন? কোমল। কোমলের কারক কেমনে হবে? না স্যার আপনাকে করাই লাগবে। কেমনে হবে ভাই? লম্বু জুয়েল ভাত খায়, লম্বু জুয়েল ভাত খায়। তাহলে লম্বু কোন কারক হবে? তাই গরুরা হবে না স্যার, আপনাকে বানানোই লাগবে। ক্রিয়ার সাথে, খাওয়ার সাথে লম্বুর কোনো সম্পর্ক নাই রে গাধারা। খাওয়ার সাথে ধ্রুব নামে কোনো বই আছে আমি শুনি নাই রাজু, ধ্রুব নামে কোনো বই আছে আমি শুনি নাই। তুমি জানি না যে তুমি আসলে কোন ক্লাসের বা কোন ক্লাসের ছাত্র। বাংলাদেশে বিসিএস কোচিং করবা, ধ্রুব বই পড়বা, তো তোমার তো কচু গাছ মান গাছ খুঁজতে হবে। বিসিএস পরীক্ষা দিতে হলে ভালো বই, ভালো বই পড়তে হবে। হ্যাঁ, ধ্রুব মুরুব পড়ে তো কাজ হবে না বাবা। রাস্তা করণ কারক যেই বই দেওয়া আছে ওই বই ছুঁড়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কোনোভাবেই মানসম্মত লেখক কিংবা মানসম্মত প্রকাশনী ছাড়া যেন তেন বই পড়লে লাভের চেয়ে ক্ষতি হবে। বুঝতে পেরেছো? খাইলে যেমন লাভ হয়, তাহলে বিষ খাইলে তো লাভ হবে না, তাই না? পচা, জি, তাহলে খাবার জিনিস খেলে শরীর উপকার হয়, বই পড়লে উপকার হয়, কিন্তু সব বই পড়লে উপকার হয় না, কিছু কিছু বই পড়লে ক্ষতি হয়। ধ্রুব বইয়ের নাম, আমি তো মেলা বইয়ের নাম শুনেছি, ধ্রুব নাম তো শুনিনি ভাই। বিসিএস পরীক্ষার্থীর তো এসব
যেন তেন বই পড়া যাবে না, ভালো বই পড়তে হবে। কম করে হলেও যদি কোনো বই না পান, অন্তত প্রফেসর্স প্রকাশনী, বড়কাল প্রকাশনের বই পড়তে হবে। জি আচ্ছা, তাহলে না রে ভাই না, এই যে আর এক মগা ইয়াসমিন খান, ইয়াসমিন সব ক্ষেত্রে অধিকরণ কারক কর্তৃকারক কেমনে হবে? এই ক্ষেত্রে তোকে বোঝালাম রে গাধি, যে রাস্তাটা যেহেতু আমি মানে রাস্তা আত্মজীবনী, সব ক্ষেত্রে হবে। আমি টেবিলে বসে ভাত খাই, তাহলে টেবিল কি কর্তৃকারক হবে অধিকরণ না থাকলে? আমি কি টেবিল? একেবারে হ্যাঁ, দুদণ্ডে ফিরে আসো, দুদণ্ডে তাপসী অধিকরণ কারক ফিরে আসবে কে? কেউ একজন। কখন? দুদণ্ড, সময় মিন করছে, সময় অধিকরণ কারক। আচ্ছা, এখন আমি একটু যাব, তাহলে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, অপাদান লেখেন, অপাদান কি লিখবেন? অপাদান। জি FM শাহরিয়ার শাওনের লেখা আমি বুঝি না, আমি বুঝি অন্তত ডক্টর হুমায়ুন আজাদের লেখা, না হলে ডক্টর সৌমিত্র শেখরের লেখা, না হলে এই টাইপের লেখা বুঝি ভাই। আমি FM শাহরিয়ার, তাই না, আমি বুঝি না। আমি বুঝি ডক্টর হুমায়ুন আজাদের কত নদী সরবল লালনেলি, অথবা ডক্টর ব্যাকরণ, এগুলি বুঝি। জি আর বললাম সবচেয়ে কম দামি বই যদি পড়েন, তাহলে প্রফেসর্স প্রকাশনী, ওরাকল প্রকাশনের বই পড়তে হবে। আর আপনি যদি অন্যান্য বই পড়েন, তাহলে নিজ দায়িত্বে পড়তে হবে। কিন্তু ওই বইয়ে কি আছে এইটার রেফারেন্স আমি নিতে পারবো না। জি কোন বইয়ে কি আছে, অগামগা জগা বই পড়ে সেই বইয়ের রেফারেন্স আমি গ্রহণ করতে পারবো না। জি কালাত্মকরণ কোথায়? তাপসী দাস কোথায় লেখা আছে? কালাত্মকরণ কোথায় তাপসী? কালাত্মকরণ কোন বইয়ে? কালাত্মকরণ ওরাকল দেখতে হবে। তাহলে করণের তো কালাত্মকরণ, করণের তো ভাগ নাই আসলে, করণের তো ক্লাসিফিকেশন নাই। করণ তাহলে কয় প্রকার? কালাত্মকরণ, তারপর উপাদান। করণের কি কোনো ভাগ আছে? আমার জানা মতে করণের কোনো ভাগ নাই। আচ্ছা, অপাদান কারক আমরা প্রথমে বলি যে অধিকরণ কারকটির অংশ। অপাদান কারকটি আসলে অধিকরণ কারকের একটি কি অংশ বা ভাগ। গাড়ি স্টেশনে আছে, গাড়ি স্টেশনে আছে। ওকে, এখন বলেন তাহলে আছে, এটা হচ্ছে ক্রিয়া। কি আছে? গাড়ি। কোথায় আছে? স্টেশনে। তাহলে গাড়িটা আছে কোথায়? গাড়িটা আছে কোথায়? স্টেশনে। এটা অধিকরণ। স্টেশনটা কি অধিকরণ? কেন অধিকরণ? কেন স্যার? স্থান। স্টেশন একটা কি স্থান, তাই না? স্টেশন একটা কি স্থান। হ্যাঁ, গাড়ি কোথায়? একটা জায়গা বা স্থান। এখন যদি বলে গাড়ি স্টেশন ছেড়েছে, গাড়ি স্টেশন ছেড়েছে, তাহলে এই স্টেশন আমরা বললাম অধিকরণ। কেন? স্থান। তাহলে এই স্টেশন কি স্থান না? এই স্টেশন যদি একটা স্থান হয় বা জায়গা হয়, তাহলে এই স্টেশন কি একটা খাওয়ার জিনিস নাকি দর্শনীয় প্লেস, দেখার জায়গা? তাহলে এই স্টেশন, এটিও স্থান, স্টেশন স্থান।
তাহলে এটি অধিকরণ আর এটি কি অপাদান। তার মানে স্থান মানে অধিকরণ, বিষয়টা এমন না। স্থান অধিকরণ হতে পারে, স্থান অপাদান হতে পারে। কনফিউশন হয়ে গেলেন না? আমি আবার বলছি, অপাদান আসলে আলাদা কারক না, অপাদান আলাদা কোনো কারক নয়। অপাদান অধিকরণেরই একটা কি, অধিকরণ কারকেরই একটা শাখা। তো কাজেই স্থান তো হবে, অধিকরণ যেহেতু স্থান, কাজে অপাদানও কি স্থান। কিন্তু পার্থক্য নাই তাহলে যে আছে, পার্থক্যটা কি, গাড়ি স্টেশনে আছে, গাড়ি স্টেশনে কি আছে, আছে মানে অবস্থান করছে, আছে মানে কি অবস্থান করছে। আর গাড়ি স্টেশন ছেড়েছে, ছেড়েছে মানে চলে গেছে, নাই, স্টেশনে গাড়ি নাই, অবস্থান করছে না, কি করছে, গাড়ি স্টেশন থেকে ছেড়েছে মানে ছেড়ে চলে গেছে। তাহলে এটাকে আমরা বলি মাইনাস। তাহলে স্থানের ক্ষেত্রে প্লাস ঘটতে পারে, মাইনাস ঘটতে পারে। প্লাস হলে অধিকরণ আর মাইনাস হলে অপাদান। প্লাস হলে অধিকরণ আর মাইনাস হলে অপাদান। অধিকরণও স্থান, অপাদানও স্থান, অধিকরণও স্থান, অপাদানও স্থান। কিন্তু পার্থক্য কি, একটা প্লাস একটা মাইনাস। বাংলাদেশে জঙ্গিরা আছে, মানে জঙ্গিরা কোথায় আছে, বাংলাদেশে আছে, তাহলে অধিকরণ। জঙ্গিরা কোথায় আছে, বাংলাদেশে আছে, তাহলে অধিকরণ। জঙ্গিরা বাংলাদেশ থেকে চলে গেছে বা বাংলাদেশ থেকে পালিয়েছে, এবার কি বাংলাদেশে আছে, নাই। তাহলে বাংলাদেশ, বাংলাদেশে আছে, দুটো স্থান। বাংলাদেশ আগের বাংলাদেশের স্থান, পরের বাক্যের বাংলাদেশের স্থান। কিন্তু আগে বললাম যে জঙ্গিরা বাংলাদেশে আছে, আছে মানে অবস্থান করছে মানে প্লাস, আর বাংলাদেশ থেকে পালিয়েছে মানে অপাদান। মাথায় চুল আছে, কোথায় চুল আছে, মাথায়, অধিকরণ। মাথা থেকে চুল কি পড়ে বা ঝরে, গাছে পাতা আছে, কোথায় পাতা আছে, গাছ, অধিকরণ। গাছ থেকে পাতা পড়ে, অপাদান। একই গাছ, অধিকরণ হতে পারে অপাদান। যদি আছে অধিকরণ আর পড়ে অপাদান। বাবা বাড়ি আছে, অধিকরণ, বাবা বাড়ি থেকে চলে। ছেলেটি স্কুলে আছে বা স্কুলে পড়ে, তাহলে কোথায় পড়ে, স্কুলে, কোথায় আছে স্কুল, অধিকরণ। আর ছেলেটি স্কুল থেকে কি পালিয়েছে। পরীক্ষা দেখবেন এসেছে বা বইয়ে দেওয়া আছে, স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। তাহলে স্কুলে কি আছে, না, পালিয়েছে। এই যে পালানো, হারানো, চলে যাওয়া, পড়ে যাওয়া, পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এটাকে আমরা বলি শর্টকাটে মাইনাস। মাইনাস। তাহলে কোথা থেকে কোনো বিচ্যুত হলে, তাই না, বইয়ে দেওয়া আছে না, কোথা থেকে বিচ্যুত হলে, দূরীভূত হলে, চলে গেলে, পড়ে গেলে, হারিয়ে গেলে, পালিয়ে গেলে অপাদান। আর লেখেন জাত, উৎপন্ন, গৃহীত। অপাদানের আরেকটি ঘটনা ঘটবে, কি, জাত, উৎপন্ন, গৃহীত। যদি কোথাও থেকে কোনো কিছু জাত হয়, উৎপন্ন হয়, গৃহীত হয়, তাহলে উপাদান। জাত, উৎপন্ন, গৃহীত। কি জিনিস, যে দুধে দই হয়, দুধে দই হয়, দুধে দই হয়, জাত। জাত, জাত মানে প্রসেসড। আচ্ছা, দুধ কিনে নিয়ে এসে রেখে দেবো এক হাঁড়ি, এক হাঁড়ি দুধ কিনে রাখবো আজ রাতে, কাল সকালে উঠে কি দেখবো দই হয়ে গেছে, তাই না? আজকে রাতে আমরা এক হাঁড়ি বা এক পাতিল বা এক গামলা বা এক বালতি যাই বলেন দুধ কিনে রেখে দিব, আর সকালে উঠে কি দেখবো দই হয়ে গেছে, না ভাই হবে না, দুধটা নষ্ট হয়ে যেতে। দুধটাকে কি করতে হবে, দই বানাতে হলে প্রসেসিং করতে হবে, প্রসেসিং। এই প্রসেসিংকে বাংলায় বলা হয় কি, জাত। জাত, আর এই জাত করলে উৎপন্ন হবে। দুধে দই হয়, খেজুর রসে গুড় হয়, খেজুর রসে গুড় হয়, তিলে তৈল হয়। তাহলে এক বস্তা তিল কিনে আনবো, পরদিন সকালে কি এক বস্তা তেল পাবো, নাকি এক টিন তেল পাবো? এক বস্তা তিল কিনে এনে ঘরে রেখে দিব, সকালে এসে কি তেল
পাবো, হবে এমন না। তাহলে তিলটাকে কি করতে হবে? প্রসেসিং করতে হবে, প্রসেস, তাহলে গা তৈল হবে। তাহলে প্রসেসিং মানে জাত উৎপন্ন। কিন্তু তিলে তৈল আছে, আমি উৎপন্ন করব না, প্রসেসিং। তিলে তৈল আছেই তো, নাহলে জি তিলে তৈল আছে। গাছে ফল আছে, খেতে ফসল আছে, খেতে ফসল আছে, আছে না ভাই? জি অধিকরণ। খেতে ফসল আছে, দুধে দই আছে, তিলে তৈল আছে, পুকুরে মাছ আছে, অধিকরণ। কিন্তু তিলে তৈল হয়, দুধে দই হয়, গাছে ফল হয়, জমিতে ফসল হয়। হয় হওয়া মানে কি? উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া। জমি থেকে ফসল পাই, তিলে তৈল পাই, গাছ থেকে ফল পাই, পাই। হয় পাই মেলে, হয় পাই মেলে। হ্যাঁ, তিসা গাধি অধিকরণ, গাধি অধিকরণ, গাধি। অঙ্গে আসল সুনীল বরণ, রুনুঝুনু বাজাতা। অঙ্গে আসল সুনীল বরণ, আসলটা কোথায়? আসল কোহিনূর তৃষা গাধি, আসলটা কোথায়? অঙ্গে গাধি অধিকরণ। আঁচলটা কোথায় আছে? আসলটা আছে কোথায়? অঙ্গে, অঙ্গে। সে আসলটা সুনীল বরণ, সুন্দর নীল বর্ণের আসল, সুন্দর নীল বর্ণের আসল, কিন্তু আসলটা আছে কোথায়? অঙ্গে। তাহলে অধিকরণ গাধি। দুধে, আচ্ছা তাহলে আমরা বলছিলাম, তাহলে এই যে গৃহীত, এই যে পাই, গৃহীত মানে যে পাই, তিলে তৈল পাই, তিল থেকে তৈল মেলে, শুক্তি থেকে মুক্তি মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, হ্যাঁ মেলে, খেজুরের রস থেকে গুড় মেলে, মেলে। হয় পাই মেলে, হয় পাই মেলে, মানে জাত উৎপন্ন গৃহীত। জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল মেলে, পুকুর থেকে মাছ মেলে, নদী থেকে মাছ মেলে, নদী থেকে মাছ পাই, নদীতে মাছ হয়, নদীতে মাছ আছে। নদীতে মাছ আছে, আছে মানে অবস্থান করছে। আর হয় বা পাই বা মেলে মানে কি? অপাদান, অপাদান। জি আর একটা লিখবেন, ভয় ডর। জি যদি কোথাও থেকে কোনো কিছু ভয় বা ডর, ভয় বা ডর, যদি কোথাও থেকে কোনো কিছু কি ভয় ডর উৎপন্ন হয়, তাহলে অপাদান। তাহলে তিনটা জিনিস মনে রাখবেন। মাইনাস হলে অপাদান, মাইনাস, চলে যাওয়া, পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, মাইনাস হলে অপাদান। যদি জাত উৎপন্ন গৃহীত হয়, জাত উৎপন্ন গৃহীত, তাহলে অপাদান। আর যদি কোথা থেকে ভয় ডর আসে, ভয় ডর, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, অপাদান কারক। বুঝতে পারলেন? ভয়, ভূতের ভয়ে ঘুম আসে না, ভূতের ভয়ে ঘুম আসে না। পড়া, আমি লেখাপড়া আমি ভয় পাই, বা আমি অঙ্কে ভয় পাই, বা বাংলায় ভয় পাই, বাবাকে ভয় পাই, সাপকে ভয় পাই। তাহলে আপনি যেখান থেকে ভয় উৎপন্ন হয়, অন্ধকারকে ভয় পায়, এই বাড়িটিকে ভয় পায়, তাই না? জুয়েল কিবরিয়া বউকে ভয় পায়, তাহলে বউ জুয়েল কিবরিয়া জীবনে কি অপাদান। আপনি তেলা পোকা থেকে ভয় পান, তাহলে তেলা পোকা আপনার জীবনে অপাদান। আপনি সাপ দেখে ভয় পান, তাহলে সাপ। আপনি অন্ধকার দেখে ভয় পান, তাহলে অন্ধকার আপনার জীবনে অপাদান। বাংলাকে ভয় পাই, তাহলে বাংলা আপনার জীবনে অপাদান। ডাকা, যেখান থেকে ভয়, ভয়, ভয় ডর। হ্যাঁ তৃষা, বর্ষাকালে সাপের ভয় অপাদান কারক। কিন্তু বর্ষাকালে সাপ থাকে বা বর্ষাকালে সাপ দেখা যায়, তখন কিন্তু আমার অধিকরণ। বর্ষাকাল মানে অপাদান না, বর্ষাকালে সাপ দেখা যায়, বর্ষাকালে সাপ দেখা যায়। তাহলে সাপ দেখা যায় কখন? বর্ষাকাল, অধিকরণ। বর্ষাকালে সাপের ভয়। এখন এইখানে ঠিক আছে, সাপের ভয়, ভয়টা কিসের? বর্ষাকালের না সাপের? বলেন, এর একটা ঝামেলা আছে। ভয়টা কি বর্ষাকালে না সাপের? তৃষা বলেন তো, ভয়টা বর্ষাকালের না সাপের? তাহলে যদি সাপের হয় তাহলে অপাদান কিন্তু সাপ, বর্ষাকাল নয়। একটা ভেজাল আছে।
মানে ভয় তো আপনি বর্ষাকালকে পান না। আপনি ভয় কি বর্ষাকালকে পান? বর্ষাকালকে কি ভয় পান না, ভয় পান তো সাপকে। তাহলে ভয়টা যেখান থেকে আসে সেটি অপাদান। আমি তো বর্ষাকালকে ভয় পাই না, ভয় পাই কাকে? সাপকে দেখে। তাহলে ভয়টা যেখান থেকে আসবে সে অপাদান, সাপ অপাদান। বর্ষাকালটা হলো অপাদান না, সাপ অপাদান। আর সাপটা কখন আসে? তাহলে বর্ষাকাল অধিকরণ। তাহলে এই বাক্য বর্ষাকাল অধিকরণ, ঠিক আছে। ভয়টা, আর যদি আপনি বলেন বর্ষাকে ভয় পাই বা বৃষ্টিকে ভয় পাই বা বজ্রকে ভয় পাই, এমন বলি না আমরা? বিদ্যুৎ চমকানিকে ভয় পাই। ভয়টা যেখান থেকে আসবে, তাহলে এখানে ভয়টা বর্ষাকাল থেকে আসেনি, ভয়টা এসেছে সাপ থেকে, সাপ অপাদান। আর সাপটা কখন, কখনকার সাপ? বর্ষাকাল। তাহলে বর্ষাকাল অধিকরণ, ঠিক আছে, বর্ষাকাল অধিকরণ। আর সম্প্রদান কারক নিয়ে বলেছি, সম্প্রদান কারক নিয়ে আগেই বলেছি, প্রথম শুরুই করেছি সম্প্রদান দিয়ে। আচ্ছা, এখন তাহলে পরীক্ষা আমরা বললাম যে সৎপথে কন্যা দাও, তাই না? তারপরে কি ভিক্ষুকে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, সৎপথে কন্যা দাও। আমরা বলছি সম্প্রদান কারক কে? তো নাই, স্বার্থ আছে, তাহলে কি আমরা সম্প্রদান কারক বলবো না? অপশনে যদি সম্প্রদান কারক থাকে তাহলে বলবেন, এই বাক্যগুলি সম্প্রদান বলবেন। আর যদি সম্প্রদান দেখেন অপশনে নাই, তাহলে এইগুলিকে কর্মকারক বলবেন। কি বলবেন? কর্মকারক। জি, ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে দেওয়াটা হচ্ছে কাজ। দেওয়াটা কাজ না? কে দিবে বলেন তো? ভিক্ষাটা দেবে কে? দেওয়াটা তো কাজ। দেওয়ার কাজটা করবে কে? ভিক্ষুক। দেওয়ার কাজটা করবে কে? ভিক্ষুক না, দেওয়ার কাজটা করবে না আপনি বা আমি, বেক্স ওয়াইজের কর্তা কিন্তু নাই। কাকে দিব? কর্তা কাজটি করবে কাকে আশ্রয় করে? ভিক্ষুককে। কেউ একজন কাজটি করবে, ভিক্ষা দেওয়ার কাজটি, কিন্তু কাকে করবে? কাকে আশ্রয় করে করবে? ভিক্ষুককে। তাহলে ভিক্ষুক কর্ম, ভিক্ষুক কর্ম। আর দেওয়ার বিষয় কি? ভিক্ষা, ভিক্ষা কর্ম। কিন্তু সম্প্রদান কেন বলছি? সম্প্রদান বলছি এই জন্য, সম্প্রদান এই জন্য বলছি যে ওই যে বললাম যে আমরা ধরে নিয়েছি যে এটা নিঃস্বার্থ, আমরা ধরে নিচ্ছি, যদিও আধুনিক ব্যাকরণে বলা হলো যে স্বার্থ আছে, কিন্তু আগের যুগে মনে করা হয়েছে যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার অনেকটাই কি নিঃস্বার্থ। এখন যদি বলেন স্যার আপনি যে বলছেন স্বার্থ আছে, স্বার্থ আছে, কিন্তু এই স্বার্থটা কি? পরোক্ষ স্বার্থ। স্বার্থ দুই প্রকার, একটি প্রত্যক্ষ আর একটি পরোক্ষ। ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার বিনিময়ে সব পাচ্ছি, আসলে কি পাচ্ছি? নাও তো পেতে পারি। সব যে পাবোই তার কোনো নিশ্চয়তা আছে? না, কোনো নিশ্চয়তা নাই। আপনি ঘুষের টাকা দিয়ে যদি ভিক্ষা দেন, কাউকে মেরে কেটে এনে যদি ভিক্ষা দেন, তাহলে সব পাবেন? ডাকাতি করে একজনের টাকা লুট করে এসে আমি ভিক্ষা দিচ্ছি, সব পাওয়া যাবে? না, সব পাওয়া যাবে না। তাহলে সবটা আমরা মনে করছি, ভাবছি যে পাচ্ছি, আসলে পেতেও পারি, নাও পারি। তো এই স্বার্থটা, যদি একটু একটু স্বার্থ আছে, কিন্তু স্বার্থটা পরোক্ষ। কি? পরোক্ষ। কিন্তু খরিদ্দারকে চাল দাও, খরিদ্দারকে চাল দাও, তাহলে দিবে কে? দোকানদার। এমনি এমনি দিবে না স্বার্থের বিনিময়ে দিবে? ডাইরেক্ট টাকা নেবে, সেটা প্রত্যক্ষ স্বার্থ। খরিদ্দারকে চাল দাও, খরিদ্দারকে চাল দাও, জি। তাহলে দিবে কে? নাই, কেউ একজন দোকানদার। কাকে দিবে? খরিদ্দারকে। কি দিবে? চাল। কি দিবে? চাল, কর্ম। কাকে দিবে? খরিদ্দারকে, কর্ম। এখন খরিদ্দারকে যে দিবে, এটা কি কিসের বিনিময়ে? টাকার, প্রত্যক্ষ স্বার্থ।
ঠিক আছে, এবং এই যে টাকা দিচ্ছি, এই যে চাল পাচ্ছি, তাই না? কিন্তু ভিক্ষুককে যে ভিক্ষা দিব, ভিক্ষা দিলাম, বিনিময়ে যে সওয়াব পাচ্ছি, ভিক্ষুক দিবে আপনাকে সওয়াব? দিবে? এই যে 5 টাকা দিলাম, এই দেবে, এটা 5 টাকা সওয়াব দিবে, 5 টাকা সওয়াব দিবে? এই যে তোকে 50 টাকা দিলাম, 50 টাকা সওয়াব দে। তাহলে এটা আসলে সওয়াব যে পাচ্ছে আমরা ধরে নিয়েছি, কিন্তু এটা দৃশ্যমান না। সাবরিনা ফেরদৌস ধোপাকে কাপড় দিবেন, দিয়ে কি নিবেন না নিবেন না? সাবরিনা ফেরদৌস গাধী, ধোপাকে যে কাপড় দিবি, একবারে দিয়ে দিবি না ফেরত নিবি? ধোপা যদি বলে যে আপা পরকালে নিয়েন, আল্লাহর কাছ থেকে নেন গা, হ্যাঁ, ধোপাকে কাপড় কি একেবারে দিয়ে দিবা? হ্যাঁ, এটা বিনিময়। ধোপাকে আমি কাপড় দিব, তাই না, ধোপা ধুয়ে দিবে, আমি তাকে টাকা দিব, আবার ফেরত নেব, তাহলে এটা বিনিময়, বিনিময়। আর যেটা ভিক্ষুকে ভিক্ষা দিলাম, ঠিক আছে, অন্ধজনে দেহ আলো, জ্ঞানহীনে জ্ঞান দাও। এখন দেখেন তো সাবরিনা ফেরদৌস আপনাকে বলছে, এই যে আপনি আমার কোর্সে ধরে নেন 750 টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন না, এবার আমি জ্ঞান দিলাম, একটু পরে আমাকে বললেন যে স্যার আপনার পড়ানো আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আপনি খালি বকাঝকা করেন, গাধা মাধা বলেন, আপনার কাছে পড়বো না, আপনার জ্ঞান ফেরত নেন আর টাকা ফেরত দেন। আপনার জ্ঞান আমাকে বললেন যে স্যার আপনাকে টাকা দিয়েছি কোর্স ফি, এই কোর্স ফিটা ফেরত দেন আর আপনার জ্ঞানটা ফেরত নেন, হবে? হবে কি? কেন হবে না? এই জন্যই তো সম্প্রদান, এটা পরোক্ষ স্বার্থ। পরোক্ষ স্বার্থ জ্ঞান দেওয়া, শ্রদ্ধা দেওয়া, ভালোবাসা দেওয়া। ভালোবাসা দেওয়ার মাঝেও স্বার্থ আছে, বলেছি আমরা আছে, কিন্তু স্বার্থটা পরোক্ষ। স্বার্থটা কি? পরোক্ষ। পরোক্ষ কেন? জি, কয়দিন পর ভালোবাসা ফেরত চাইলেন, এই মন তোমাকে দিলাম, তাহলে এই যে মনটা দিয়ে দিলেন, এবার মনটা ফেরত দিবে কেমনে? আসলে দেওয়া নেওয়া ভালোবাসা এগুলো কি দৃশ্যমান না, এটা পরোক্ষ। পরোক্ষ স্বার্থ আছে, কিন্তু একটা হলো প্রত্যক্ষ আর একটা। বন্ধু আপনাকে বই দিল, তাহলে বইটা দিল, বইটা আবার ফেরত নিলেন, কিন্তু মন দিল, ভালোবাসা দিল, স্নেহ দিল, শ্রদ্ধা দিল, তাই না? এই যে আমাকে শ্রদ্ধা দেন, আপনারা শ্রদ্ধা করেন, একদিন রাগ হলো, বললেন স্যার আপনার শ্রদ্ধা দিব না, সব শ্রদ্ধা ফেরত দেন, শ্রদ্ধা কি আপনাকে ফেরত দিতে পারবো? তাহলে এগুলো বিনিময়যোগ্য না। বুঝতে পারলেন? যদিও স্বার্থ আছে, যদিও ভালোবাসি, তার বিনিময়ে তো আপনি ভালোবাসা চান, আমাকে শ্রদ্ধা করেন, তার বিনিময়ে আপনি কি স্নেহ চান, তাই না? ভালোবাসেন, তার বিনিময়ে ভালোবাসা চান, কিন্তু এই জিনিসগুলো যদি স্বার্থ আছে, কিন্তু স্বার্থগুলোর প্রত্যক্ষ না পরোক্ষ। তাহলে বুঝতে পারলেন সম্প্রদান? হ্যাঁ। আর একটা ডাইরেক্ট যেটা স্বার্থ, ডাইরেক্ট বিনিময়, বিনিময় মূল্য, সেটা হলো কর্ম। আর যেটা স্বার্থ একটু একটু থাকতেও পারে, কিন্তু সেটা বিনিময় মূল্য নাই, ঠিক আছে, বা বিনিময় মূল্যটা নির্ণয় করা যায় না, সেটি হচ্ছে সম্প্রদান। আর আবার বলছে, যেহেতু আধুনিক যুগে সম্প্রদানকারক স্বীকার করা হচ্ছে না, তো এই বাক্যগুলি যদি থাকে, তাহলে যদি সম্প্রদান না থাকে, তাহলে কি করবেন? কর্মকারক দিবেন। সম্প্রদান না থাকলে সম্প্রদান কারকের বাক্যগুলি কি হয়ে যাবে? কর্মকারক। মনে থাকবে? জি। আচ্ছা, আমি আজকে আপনাদের 6টি কারক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। কারক কিন্তু শেষ না, ভাবেন না শেষ, কারক শেষ না। আমি কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ, অপাদান, সম্প্রদান কারক সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক বা বেসিক বা মৌলিক বা ফান্ডামেন্টাল ধারণা দিলাম। এবার আপনি নির্ণয় করতে যাবেন, করতে গেলে নানা ঝুট ঝামেলা তৈরি হবে, নানান এর মধ্যে আবার ভাগ আছে, কর্তৃ কারকের ভাগ আছে, কর্মকারকের ভাগ আছে, অধিকরণ কারকের ভাগ আছে। বুঝতে পেরেছেন? তো আগামী ক্লাসে আমরা এই ভাগ টাগগুলি নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিছু এক্সেপশনাল বাক্য আছে, সন্ধি করাতে গিয়ে যেমন নিয়ম করানোর পর কিছু ব্যতিক্রম বলেছে না, যে নিয়ম মানে না জি, তো কিছু বাক্য, কিছু এক্সেপশনাল বাক্য আছে, এক্সেপশনাল ব্যতিক্রমী, যেগুলি সূত্র দিয়ে সরাসরি নির্ণয় করা যাবে না। তো সেগুলি আজকে আর যাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন, নিজেরা এক্সেপশনালগুলি দেখেন তো চোখে ধরা পড়ে কিনা, যে স্যার এটা তো হচ্ছে না বা বুঝতে পারছি না। বুঝতে পারলেন? যদি পারেন তাহলে ভালো, না পারলে আমি আগামী দিন কারকের যে কিছু ব্যতিক্রম, কিছু এক্সেপশন, কিছু স্পেশাল, সেই
গুলি নিয়ে আলোচনা করব, নির্ণয় সূত্রগুলি বলে দেব। পাশাপাশি কারকের বিভিন্ন কারকের মাঝে কি আছে, ক্লাসিফিকেশন ভাগ, কর্তার ভাগ আছে, অধিকরণের ভাগ আছে, সে ভাগগুলি নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে? আর আজকে পরীক্ষা আছে, মনে আছে তো? হ্যাঁ, আজকে পরীক্ষা দিবেন। এখন আমি ক্লাস থেকে বেরিয়ে কি করব, পরীক্ষার লিঙ্ক দিব, আপনারা পদ প্রকরণ এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দেবেন। আর কারক, জি আজকের পর থেকে কারকগুলি নিজেরা প্র্যাকটিস করবেন। যেটা যেটা আটকে যাবেন, যেটা হয়ে যাবে সূত্র দিয়ে হলো বুঝে করলেন, আর যেটা যেটা আটকে যাবে যে বাক্যগুলি আগামী দিন প্রশ্ন করবেন, ঠিক আছে? জি ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ। পরীক্ষার লিঙ্ক দিব, পরীক্ষা দিবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।